একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে জাতীয় স্বার্থে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। ভারতের একটি মন্দিরের ঘটনা বাংলাদেশে সহিংসতা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ওদিকে রাজধানীর বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে মারামারিকে ভারতীয়দের ওপর হামলা বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই না, মাজার ভাঙার পুরনো ভিডিওকে হিন্দুদের ওপর নির্যাতন বলেও ফেসবুকে পোস্ট করা হচ্ছে। আজ অপতথ্যের ফ্যাক্ট চেক করতে গিয়ে এমন সব কারসাজিগুলো আমাদের চোখে ধরা পড়ল দর্শক। এর বাইরে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক ইস্যুতে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা তো রয়েছে। সংবেদনশীল ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখিনি, তারপর আমরা আলাপে যাব। গত ৮ মার্চ মাদারীপুরে বালুর ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে ৩ ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাথাবিহীন এক ব্যক্তিকে হাত পা নাড়তে দেখা যায়, সাথে আর্তনাদের শব্দ শোনা যায়। দাবি করা হয় এটি মাদারীপুরের আলোচিত হত্যাকাণ্ডের ভিডিও। তবে সত্যটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। জানা যায় ভিডিওটির সঙ্গে মাদারীপুরের ৩ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। এটি ভারতের একটি মন্দিরে ভূত তাড়ানোর বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার দৃশ্য। মূল ভিডিওতে থাকা ব্যক্তিটি আসলে একটি গর্তে মাথা ঢুকিয়ে রেখেছেন। এছাড়া ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিডিওটির অডিও পরিবর্তন করে আর্তনাদের শব্দ জুড়ে দেওয়া হয়েছে। ওদিকে হিন্দু বিয়ে বাড়িতে হামলা করেছে তৌহিদি জনতা, এমন ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে যে মুসলিমরা হিন্দুদের সম্পত্তির ওপর হামলা চালাচ্ছে। তবে ফ্যাক্ট চেকিংয়ে ধরা পড়ল এটা মিথ্যা তথ্য। জানা যায় প্রচারিত ভিডিওটি হিন্দুদের বাড়িতে হামলার দৃশ্য নয়, বরং দিনাজপুরের মাজারে ভাঙচুরের ভিডিও। এটাকেই হিন্দু নির্যাতন বলে চালিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি মারাত্মকভাবে আহত একটি মেয়েকে রাস্তার পাশে বসে থাকা এবং তাকে পাশ থেকে মানুষজনের প্রশ্ন করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। বিভিন্ন পেজ থেকে দাবি করা হয় চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে রাতে মেয়েটিকে তার কিছু বন্ধুরা মিলে ধর্ষণ করে তারপর জিহ্বা কেটে রেখে যায়। তবে অনুসন্ধানে জানা যায় দাবিটি মিথ্যা। ভাইরালের ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গের, তাও কয়েক মাস পুরনো। ওদিকে রাজধানীর বসুন্ধরা এলাকায় মারধরের একটি ভিডিও ফেসবুকে ঘুরছে। ক্যাপশনে দাবি করা হয়েছে ভারতীয় নাগরিক ভেবে ২ ইরানি নাগরিকের ওপর হামলা। অজস্র শেয়ার আর কমেন্টে ভিডিওটি ছড়িয়েছে ঝড়ের গতিতে। শেষ অবধি জানা গেল তথ্যটি মিথ্যা। বসুন্ধরা এলাকায় ভারতীয় সন্দেহে কাউকে মারধর করা হয়নি, বরং ছিনতাইকারী সন্দেহে মারধর করা হয়েছিল। এখানেই শেষ না। জাতিসংঘের এক জরিপ বলছে বাংলাদেশে এখনও ৭৫% মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় দাবিটি মিথ্যা। এমন কোনো জরিপ জাতিসংঘ প্রকাশ করেনি, বরং পুরনো এবং ভিন্ন প্রসঙ্গের ভিডিওর মাধ্যমে ভুয়া এই দাবি প্রচার করা হচ্ছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের সহিংসতার খবরকে বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হচ্ছে, আবার পুরনো খবরকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে। এর বাইরে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক ইস্যুতেও মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা আমাদের চোখে পড়েছে। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অসংখ্য পোস্ট এবং তাদের ফ্যাক্ট চেক ধরা পড়েছে এবং আমরা সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে সংবেদনশীল এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি যেগুলো চলছে তার মধ্যে থেকে 5টি তুলে ধরার চেষ্টা করলাম এবং এখান থেকে আলাপটা করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর। জনাব মেজবাউল আজম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং যেই প্রেক্ষাপটটা সেটা আসলে প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আপনি দেখলেন যে আসলে প্রতিবেশী দেশের অনেক পুরনো ঘটনা সেটাকে আমাদের দেশে সাম্প্রতিক ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। নানাভাবে সেগুলোর কমেন্ট সেকশনে আমরা ফলো করতে গিয়ে দেখলাম অনেকে সেটা বিশ্বাসও করছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন। আপনার কাছে জানতে চাই আসলে কোন মোটিভ নিয়ে কারা এগুলো করছে এবং কী ধরনের প্রভাব আসলে পড়ছে রাষ্ট্রের, সমাজে, এমনকি মানুষের পরিবারের মধ্যে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে ইনফরমেশন গুলো আমাদেরকে দিলেন এগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এবং অন্য এই ধরনের ফেক নিউজ গুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা এবং প্রোপাগান্ডাকে একাডেমিক্যালি এটাকে দেখা হয় যে প্রোপাগান্ডা হচ্ছে এক ধরনের কমিউনিকেশন
এক ধরনের একটা চেষ্টা, যার মধ্য দিয়ে এজিটেশন তৈরি করার চেষ্টা করা হয়, ইমোশনাল রেসপন্স পাওয়ার একটা চেষ্টা করা হয়, এবং এটার মধ্যে পলিটিক্যাল এজেন্ডা নিহিত থাকে, এবং এটার মধ্য দিয়ে পাবলিক অপিনিয়নকে প্রভাবিত করার একটা চেষ্টা করা হয়। সো দুইটা জিনিসকে এখানে ব্যবহার করা হয়। আপনি প্রত্যেকটা নিউজ ব্যাখ্যা করলে আপনি দেখবেন, ভালো করে চেক করলে আপনি দেখবেন মোস্ট অফ দ্য নিউজ এখানে পলিটিক্যাল বিষয়াদির সাথে জড়িত, এবং আরেকটা জিনিস দেখবেন যে এখানে ধর্মীয় বিষয় আসলে এখানে জড়িত থাকে। সো ইমোশনাল রেসপন্স পাওয়ার একটা চেষ্টা করা হয়, এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। তো প্রোপাগান্ডাটাকে একসময় ওয়ার্ল্ড ওয়াইড এটাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রোপাগান্ডা করা হতো, বিভিন্ন মিসলিডিং ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর মধ্যে দিয়ে, এবং বর্তমান সময়ে সামাজিক মিডিয়া আসার ফলে সামাজিক মিডিয়াটা প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে একটা বড় টুলস হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে। এবং এখানে দুটো জিনিস আপনি বললেন, যে একটা ভারতের যে বিষয়টা বললেন, ভারতের বিষয়টা এখানে খুবই সিগনিফিকেন্ট। আপনি দেখবেন যে ফ্যাসিস্ট সরকার যারা পালিয়েছে তাদেরকে ভারত তাদের ক্ষমতায় থাকা অবস্থায় ঠিক যেভাবে সমর্থন দিচ্ছিল, তারা পালিয়ে যাওয়ার পরেও ঠিক ভারত তাদেরকে আশ্রয় দিয়ে এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে, এটা আমরা পরিষ্কার কিন্তু আমরা বুঝতে পারছি। এবং এর মধ্য দিয়ে তারা একটা এজিটেশন তৈরির একটা চেষ্টা করছে এবং ইমোশনাল রেসপন্স পাওয়ার চেষ্টা করছে, মানুষের ইমোশনকে ব্যবহার করে সোসাইটিতে যাতে আপনার এজিটেশন তৈরি করা যায় এবং বর্তমান যে সরকার আছে এই সরকারকে যাতে একটু বিপদে ফেলা যায়, সেটার জন্য তারা কিন্তু এই প্রোপাগান্ডা গুলোকে তারা ব্যবহার করছে। তো এর প্রেক্ষিতে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, যে কিছুদিন আগে অর্থাৎ ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন ছিল তখন আপনি দেখেছেন যে টিভি চ্যানেলগুলোতে কোনো ধরনের সরকারের সমালোচনা আমরা দেখতে পেতাম না। তো দেশের বাইরে থেকে যারা সরকারের সমালোচনা করত তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যখন সেই ভিডিওটা বা স্ট্যাটাসটা যখন পোস্ট করত, তারপরে নিচে দেখা যেত যে কিছু কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেখানে বিভিন্ন ধরনের গালিগালাজ এবং কথাবার্তা সেখানে বলা হতো, এবং ওই অ্যাকাউন্টগুলোতে ক্লিক করে তখন দেখা যেত যে ওই অ্যাকাউন্টটা ফেক, তার সুস্পষ্ট কোনো ঠিকানা একদম মানে আপনাকে আসলে বিশেষভাবে ধন্যবাদ যে আপনি খুব ভালো একটা পয়েন্ট দিলেন। আসলে আমরা যখন দেখছিলাম এই রিউমারগুলো যেখান থেকে ছড়াচ্ছে, আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই রিউমার স্ক্যানার, বুম বাংলাদেশ এবং এরকম যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো আছে, ফ্যাক্ট ওয়াচের মতো, তাদের কাছ থেকে যে আমরা তথ্যগুলো দেখি, যে পেজ থেকে আসলে গুজবগুলো ছড়ানো হচ্ছে বেশিরভাগই দেখা যাচ্ছে গুজব, এবং এই পেজগুলো ফেক এবং দেশের বাইরে থেকে চালানো হচ্ছে, কোনোটা আবার শুধুমাত্র গুজব ছড়ানোর জন্য বুস্টও করা হচ্ছে। এখন আপনি খুব চমৎকার করে কয়েকটা পয়েন্ট বললেন কি ধরনের প্রভাবটা পড়ছে, সমাধানটা আসলে কি, মানে সমাধানের জায়গাটা তাহলে কি হবে? দুটো বিষয়ের কথা বললাম, যে প্রথমত আমি বললাম যে প্রোপাগান্ডার পেছনে একটা পলিটিক্যাল অবজেক্টিভ থাকে আর কি। সেই পলিটিক্যাল অবজেক্টিভটাকে ব্যবহার অ্যাচিভ করার জন্য দুটো জিনিস এখানে লক্ষ্য থাকে তাদের। একটা হচ্ছে সোসাইটিতে এজিটেশন তৈরি করা, অর্থাৎ উত্তেজনা তৈরি করা, আরটা হচ্ছে মানুষের ইমোশনাল রেসপন্স পাওয়া আর কি, ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেইল করা। এই দুটো জিনিস তাদের এখানে উদ্দেশ্য থাকে। এবং আপনি যে বললেন, আমি যেমনটা একটু আগে বললাম, যে প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে ফেক, এবং এই ফেক অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করে এগুলো যখন করা হচ্ছে তখন এটাকে কিন্তু আমরা প্রোটেক্ট করার জন্য যে ধরনের মেকানিজম আমাদের সোসাইটিতে থাকা দরকার সেই মেকানিজমগুলো কিন্তু নেই, এবং না থাকার ফলে অনেক মানুষ এটাকে বিশ্বাস করে সোসাইটিতে কিন্তু উত্তেজনা তৈরি হচ্ছে, এবং এর প্রভাব কিন্তু আমাদের সোসাইটিতে পড়ছে এবং বড় বড় দুর্ঘটনা কিন্তু আমাদের সোসাইটিতে ঘটছে। তো এটাকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে কিভাবে, সেই বিষয়টাকে আমি একটু আলোকপাত করতে চাই। এক নম্বর হচ্ছে যে ফেক অ্যাকাউন্ট যেন কেউ খুলতে না পারে, সেই মেকানিজমটা কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে এখনো তৈরি করা যায়নি। তো সেই দিকে মনোযোগ দিতে হবে, যে যেমন আমি যদি ধরেন যে কোনো একটা মোবাইল সিম যখন ব্যবহার করি সেটা যেমন সুস্পষ্ট তথ্য গভর্নমেন্টের কাছে থাকে, সেই রকম একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললেও যেন একটা ভোটার আইডি দিয়ে একটার বেশি যেন অ্যাকাউন্ট খোলা না হয়, এবং সেখানে কোনো মিস ইনফরমেশন বা ফলস ইনফরমেশন যেন দেয়া না যায়, এবং ভোটার আইডি চেক করে যেন অ্যাকাউন্টটা খোলা যায়। এই ধরনের একটা মেকানিজম তৈরি করলে কে ফেক নিউজটা ছড়াচ্ছে এটা দ্রুত আইডেন্টিফাই করা আমাদের পক্ষে সম্ভব হবে। আরেকটা জিনিস হচ্ছে একটা জুডিশিয়াল মেকানিজম থাকতে হবে। আপনি জানেন,
আপনি সাংবাদিক, যেমন এই বাংলাদেশের প্রেস কাউন্সিল নামে একটা প্রতিষ্ঠান আছে, যেটা সংবাদপত্রে মিথ্যা খবর, মানহানিকর খবর প্রচারের জন্য সেখানে বিচার হয়। এখনকার যুগে তো পত্রিকাটা ঠিক যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো একদম একদম মানে খুব কার্যকর অনেকগুলো পরামর্শ আপনি দিলেন, এবং আমার হাতে সময় থাকলে নিশ্চয়ই আলাপটা দীর্ঘ করতাম। এবং আজকে আমি দুটো পয়েন্ট রাখি, এবং নিশ্চয়ই সামনে আলোচনায় আরও কয়েকটি পয়েন্ট বেরোয় আসবে, যাতে করে আমরা আসলে নিরাপদে থাকতে পারি এই ফেক নিউজ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর, এবং আমরা কথা বলছিলাম যে এই ফ্যাক্ট যেগুলো হাতে আছে সেগুলো আসলে কী ধরনের প্রভাব আমাদের দেশে ফেলতে পারতো, যেগুলোর সঠিক তথ্য আসলে বের করা গেছে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। এবং আপনারা যুক্ত হতে পারেন, যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এখানে, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন, ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এখানে। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।